মারওয়ান আজাদের ফাইয়াজ কখনো তার পিতার সাথে এমন ব্যবহার করবে না। ফাইয়াজ তার পিতাকে অসম্ভব ভালোবাসবে, শ্রদ্ধা করবে। চোখের অশ্রুতে পৃষ্ঠা ভিজে একাকার। নিশাতের খেয়াল নেই তাতে। সে নিজেকে সামলে আবারও পৃষ্ঠা উল্টাতে লাগলো। কি সুন্দর হাতে লেখা! নিশাত শুধু ছুঁয়েই চলেছে, আবারও লেখা পেল। আমি জানি কর্মক্ষেত্রে আমার জীবনটা রিস্কে থাকে, কিন্তু কিছু করার নেই। দেশের মানুষের সুবিধার জন্য আমার মতো সৎ নিষ্ঠাবান আইনের লোকদের নিজেদের সুবিধা ত্যাগ করতে হয়। অবশ্য আমাদের দেশে বেশিরভাগ আইনের সেক্টরে দালাল, সুবিধাবাদী, ঘুষখোর, দুর্নীতিবাজ দিয়েই ভরা। নামেই শুধু আইন শৃঙ্খলা বাহিনী, কর্মে সাক্ষাৎ পিশাচ বাহিনী। এক কথায় সরকারের পা চাটা। এই দেশ এবং দেশের মানুষ কবে যে একটু হাসবে, ভালো থাকবে জানি না। প্রতিদিন কত অফার পাই ন্যায়ের পথ থেকে সরে আসার জন্য, কিন্তু আমার বিবেক ও মস্তিষ্ক আমাকে দেয় না তা করতে। ভাবি, আমি টাকার বিছানায় ঘুমালাম, কিন্তু আমার দেশের জনগণ যে অশান্তির ভেতরে দিনাতিপাত করবে তার দায়ভার কোন আল্লাহর বান্দা দেবে? জানি আমার একার প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধাচারণ এদের অন্যায় দুর্নীতি ঠেকাতে পারবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্তত এতটুকু তো বলতে পারবো, আমি চেষ্টা করেছিলাম আমার প্রভু, কিন্তু লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। হয়তোবা এই ন্যায়ের জন্য একদিন আমার বুক ঝাঁঝরা হবে, কিন্তু মাথা আমি কিছুতেই নোয়াবো না। সাক্ষাৎ মৃত্যু জেনেও জুলুমকারীর সামনে মাথা নামানোর শিক্ষা আমি পাইনি। আজরাক সাইফার, 14ই আগস্ট, 2023। নিশাত তড়ক করে উঠে বসলো। আজকে 18 আগস্ট, তাহলে 4 দিন আগে লেখা লিখে গিয়েছিল মারওয়ান। সে কি আগে থেকে জানতো কোনো কিছু? এটাই কি শেষ লেখা ছিল ডায়েরিতে? একটা লেখাও একটু গুছিয়ে লেখেনি, তাহলে অন্তত বুঝতে পারতো কোন লেখার পর কোন লেখা লিখেছে। শুধু এই একটা লেখাতেই তারিখ দেয়া, আর কোনোটাতেই দেয়া নেই। বেশিরভাগ পৃষ্ঠা খালি, মাঝে মধ্যে টুকটাক লেখা। নিশাত পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো কোথাও কোনো লেখা পড়তে বাদ পড়েছে নাকি। বেশ মোটা একটা ডায়েরি, পৃষ্ঠা সব দেখতেও সময় লাগবে প্রচুর। সে পূর্ণাঙ্গ মনোযোগের সহিত দেখে চলেছে। উল্টাতে উল্টাতে হঠাৎ কিছু লেখা পেল। আমি কখনো বিয়ে করতে চাইনি, কারণ যে পেশায় আছে একদিন হুট করে মৃত্যু হতে পারে। এখন এই অনিশ্চিত জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করার মানে হয় না কোনো। আল্লাহর পরিকল্পনা হয়তো বা ভিন্ন ছিল। নিশাতের সঙ্গে আমার যখন বিয়ে হয় আমি তখন সাসপেন্ড ছিলাম। কখনো আবার গোয়েন্দা সংস্থায় যোগ হতে পারবো কিনা সেটা অনিশ্চিত ছিল। এই জন্য বিয়েতে বড় গলায় না করতে পারিনি। চাচ্চু জানতেন আমি যদি আবারও চাকরিতে ঢুকি আর কোনোদিনও বিয়ের পিড়িতে বসবো না। এই জন্য ধরে বেঁধে পরিকল্পনা করে তারা ফৌজিয়া নিশাত নামক ধৈর্যশীল রমণীকে আমার ঘাড়ে উঠিয়ে দিয়েছেন। বিয়ের পরপরই যখন কর্মক্ষেত্রে সাসপেন্ড উঠে যাবে শুনেছিলাম, নিশাতের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইতাম। শুয়ে বসে খেতাম, কাজ করতাম না। খুব করে চাইতাম মেয়েটা অতিষ্ঠ হয়ে আমার সংসার ত্যাগ করুক। আমার সাথে থাকলেও কোনোদিনও সুখী হতে পারবে না। কিন্তু আল্লাহর এই বান্দির ধৈর্য বাঁধ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরেও আমার মতো ভব ঘুরে তেরা লোকের সংসার ত্যাগ করেনি। আমার কাছ থেকে ভালোবাসা, আদর, যত্ন কিচ্ছু পায়নি, তবু আমাকে ছেড়ে যায়নি। প্রায়ই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ফৌজিয়া আমার মতো খারাপ একটা লোককে এমন শক্ত গাছটায় বাঁধলে কেন? আজাদ। নিশাত মুখ চেপে কেঁদে দিল। আজাদ নামের উপরে হাত ছোঁতে ছোঁতে ফুপিয়ে ফুপিয়ে বলল, যে কারণ আপনি যে মারওয়ান আজাদ, আমার একমাত্র টেরা বর। আপনাকে বাঁধবো না তো কাকে বাঁধবো? আপনি যে আমার ইহকাল ও পরকালের সঙ্গী। নিশাত বলতে বলতে আরো কয়েকটা পৃষ্ঠা উল্টালো। আর কোনো লেখা নেই। শেষের পৃষ্ঠা কয়েকটা আগেই পড়া হয়েছে, একটা পৃষ্ঠায় লেখা। রেটিং: সন্তান হিসেবে 0 0, খুবই বাজে। স্বামী হিসেবে -00 ইনফিনিটি, স্বামীর কোনো দায়িত্বই পালন করিনি। ভাই হিসেবে 0 0, ভাই বোনের খোঁজ জীবনেও নেই না। পিতা হিসেবে 1 না 2 ছেলেকে একটু আদর করার চেষ্টা করি। গোয়েন্দা হিসেবে 5, এটা একটু ডেডিকেটেড হয়ে কাজ করি। ফলাফল: আমি একজন মানুষ হিসেবে ব্যর্থ। নিশাত চোখের পানি মুছে নিচে কিছু লিখল। ঘুম ভেঙে যেতেই নাহন পাশ হাতড়ালো। উঠে বসে চোখ কষলে আশেপাশে দেখলো, ফুপিয়ে উঠে বলল, বাবা কোথায়? নিশাত এগিয়ে এসে ছেলেকে আগলে নিয়ে বলল, বাবা বাইরে।
একটু কাজে গেছে। আপনি ঘুমান আব্বা। এখনো বাইরে? আমার জন্য চকলেট আনতে বলিও। আনবে। ঘুমান। আমি ঘুমাই গেলে বাবাকে ঝুলিয়ে ধরতে বলিও। নিশাত কাঁপা কাঁপা গলায় বলল। বলবো। নাহন মাকে জড়িয়ে ধরে বলল। এভাবে ধরতে বলিও। আচ্ছা। বাবা আজকে এত দেরি করে কেন? আমি ঘুমাই গেলে ঝুলিয়ে ধরতে হবে। দেখো সব সময় দেরি করে। নিশাতের ওষ্ঠ কেঁপে কেঁপে উঠছে, নিজেকে ভীষণ শক্ত রেখে বলল। আপনি ঘুমান। এলে আমি বলে দিব আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আচ্ছা ঘুমাই। নিশাত প্রত্যুত্তর করল না, ছেলের পিঠে হাত ওঠানামা করতে লাগলো। নাহন কিছুক্ষণ ঘুমের ভান ধরে মায়ের কোলে পড়ে রইল। খানিক পর উসখুস করতে করতে মায়ের মুখ ধরে বলল। মা শোনো, বাবাকে সবসময় দোষ দেই দেখে বাবা বোধহয় রাগ করেছে। এরপর থেকে আর দোষ দেব না। জলদি চলে আসতে বলো। এবার নিশাত একটু কড়া গলায় বলল। আহা, এত কথা বলছেন কেন? ঘুমান। নাহন ছলছল চোখে চেয়ে ঠোঁট উল্টে বলল। বাবা ছাড়া ঘুম আসে না। নিশাত ছেলেকে ঝাপটে ধরে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ফেলতে লাগলো। ঘুম পাড়াতে চেষ্টা করলো, কিছুক্ষণ পর খেয়াল করলো নাহন ফোপাতে ফোপাতে ঘুমিয়ে পড়েছে। নিশাত ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে মারুন আজাদকে খুঁজতে চাইলো। লোকটা নিজের সবচেয়ে বড় আমানত তার কাছে রেখে পালিয়ে গেছে। নাসিরুদ্দিন এসে পৌঁছেছেন ভোর 5টার দিকে। রাবেয়া খাতুন, নাজিয়া সবাইকে নিয়ে এসেছেন। এত রাতে বাস পেতে কষ্ট হয়েছে, তাই ভেঙে ভেঙে এসেছেন। নিশাত বাবাকে দেখে কেঁদে উঠে শক্ত করে জড়িয়ে ধরল। নাসিরুদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। নিষেধ কথা বলো না, শুধু কেঁদেই যাচ্ছে। আশেপাশের কোনো কথা কর্ণকুহরে প্রবেশ করছে না। মেয়ের কান্নায় রাবেয়া খাতুনও কেঁদে দিলেন। ইরা, ইনাবা, নাজিয়া সকলে একপাশে দাঁড়ানো। এত কষ্ট তারা দেখতে পারছে না। নাসিরুদ্দিন বললেন। নিষাদ কান্নার মাঝেই বলল। জানি না। নাসিরুদ্দিন মেয়েকে থামালেন না। কাঁদলে কষ্ট কমে, কষ্টগুলো কান্নার সঙ্গে ভেসে যায়, তাই কাঁদতে দিলেন। মাহবুব আলম ফজরের নামাজ পড়ে বাসায় এলেন। নাসিরুদ্দিন তার সঙ্গে হালকা কুশলাদি বিনিময় করলেন। মাহবুব আলম বেশ মুষড়ে পড়েছেন, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ছেলে মেয়ে দুজনেই মৃত্যুর মুখে। এই অসহায় পিতার মুষড়ে পড়াটাই তো স্বাভাবিক। সকলের মুখ থমথমে হয়ে আছে। ইতিমধ্যে বাসার সকলে নামাজ পড়ে নিয়েছে। নিশাত নামাজের বিছানা থেকে ওঠেনি। আল্লাহর সঙ্গে তার অনেক আলাপ আছে। মানুষের সঙ্গে শুধু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সৃষ্টিকর্তার কাছে তার 3টে সৃষ্টির জীবন ভিক্ষা চেয়ে চলেছে অবিরাম। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভরসা। জনগণের তোপের মুখে পড়েছে সরকার। যে রেকর্ডটি ভাইরাল হয়েছে তার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস, বিসিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা সব আন্তর্জাতিক মিডিয়ায় খবর ইতিমধ্যে পৌঁছে গেছে। সকলেই একযোগে প্রচার করছে। মন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে তথ্য দেয় একজন বাংলাদেশি গোয়েন্দাকে তুলে নিয়ে গেছে তারই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তাল সোশ্যাল মিডিয়া। মার্বজেন একজন কর্নেলের সাথে গতকালই যোগাযোগ করেছেন। কর্মক্ষেত্রে থাকা অবস্থায় এই আর্মি অফিসারের সাথে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেও সহযোগিতা করছে সাইফারকে ছাড়িয়ে আনতে। কর্নেল রফিক তার উচ্চপদস্থ অফিসারকে তথ্য ও প্রমাণ দেখানোর পর তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে বসে এবং তাকে উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে চাপ প্রয়োগ করে। পরবর্তীতে কর্নেল রফিকের নেতৃত্বে তাদের একটি ফোর্স সাইফারকে উদ্ধার করতে পাঠায়। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উত্তাল পরিস্থিতি এবং সাময়িক হস্তক্ষেপের কারণে মুমূর্ষু সাইফারকে ছেড়ে দিতে বাধ্য হয়। তাকে উদ্ধার করে কর্নেল রফিক দ্রুত হাসপাতালে ভর্তি করেন। মার্বজেন সাইফারকে উদ্ধারের খবর মাহবুব আলমকে জানিয়ে দিয়েছেন। শারীরিক অবস্থা ভালো নয়, অত্যন্ত সংকটাপন্ন। সে অতি দ্রুত মাহবুব আলমকে হাসপাতালে আসার জন্য নির্দেশ দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন বেশ জখম হয়েছে সাইফারের। জখমগুলি বলে দেয় সে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। মাহবুব আলমের কাছে মারওয়ানের এহেন খবর জানতে নিষাদ শুনেই সেজদায় চলে গেছে। টপ টপ করে গাল বেয়ে অশ্রু ঝরছে তার। আল্লাহ যেন মারওয়ান আজাদকে ফিরিয়ে দেয় তার কাছে। কি এক ভয়াবহ অভিজ্ঞতা ও বিভীষিকাময় 2টো দিন কাটছে তাদের।
দিনের সূচনা লগ্নে দূর হতে আজানের ধ্বনি ভেসে আসে ইস্ট লন্ডন মসজিদের মিনার থেকে। সেই শব্দ ছড়িয়ে পড়ে ইটের দেয়াল, জানালা আর সরু গলির ভেতর। লন্ডনে শহরের পূর্বাংশে অবস্থিত একটি এলাকার নাম হোয়াইট চ্যাপেল। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলো এক নজরে দেখলে খুব সাধারণ মনে হয়। দুই পাশে সারি সারি টেরাসড বাড়ি, 2 তলা বা 3 তলা। লালচে ইটের গায়ে অদ্ভুত দাগ, কোথাও রং খসে পড়েছে, আবার কোথাও নতুন রঙের প্রলেপ। দরজাগুলো সরু, জানালাগুলো উঁচু ও কাছাকাছি বসানো। এই বাড়িগুলো একসময় এক একটি পরিবারের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল। এখন তারা একাধিক পরিবারের বাস্তবতা বহন করে চলেছে। ভোরের আলো ফুটবে ফুটবে এমন ভাব, ছাদের কার্নিশে দেখাচ্ছে হালকা পরিষ্কার আভা। এলাকায় বসবাসরত মানুষগুলো এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বাচ্চা কেঁদে ওঠায় নিশাতের ঘুম হালকা হলো। সে তড়িঘড়ি করে উঠে বসলো। কাল রাতে ঘুম আসছিল না জোড়ায়। প্রায় নির্ঘুম কাটায় সে। ফজরের খানিক আগ মুহূর্তে ঘুম পড়িরা এসে নেত্র মিলিয়ে দিয়েছিল। ভাগ্যিস ওয়াক্ত শেষ হওয়ার আগে জেগে গেছে। সে পাশে তাকাতেই দেখলো হাত পা তুলে নিশাতের দিকে তাকিয়েছে ছোট্ট বাচ্চাটি। তাকে তাকাতে দেখে অদ্ভুত শব্দ করে ফিচফিচ করে হাসলো। নিশাত হেসে তার গালে চুমু বসিয়ে বলল, উঠে গেছে আমার সোনামানি। বাচ্চাটি কি বুঝলো জানা নেই। সে নিজের মতো করে শব্দ করতে করতে আঙুল চষে চলেছে। নিশাত শিশুটির পাশে তাকাতেই দেখলো নাহন উল্টোপাল্টা ভাবে শোয়া। সে ছেলেকে ঠিকঠাক করে গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। ইদানিং সবকিছুই বিরক্ত লাগে তার। নিজের জীবনের হাসি আনন্দ হারিয়েছে বহুদিন হয়, তবুও বেঁচে আছে এটুকুই। যান্ত্রিক শহরে নিজেকে এখন যান্ত্রিক লাগে। নিষেধ ফজরের পরপর কোরআন তেলাওয়াত করলো। চেয়ারে দুলতে দুলতে বাহিরে তাকিয়ে চারপাশ দেখতে লাগলো। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য যেন। এ যেমন নিশাতের বাসার ভেতর ঢুকলে বোঝা যায় জায়গা কম, কিন্তু আসবাবপত্রের ঠাসা। বাসার ভেতরে ঘনত্ব বেশি। সরু সিঁড়ি বেয়ে উপরে উঠলে আলাদা ফ্ল্যাট, আলাদা দরজা, আলাদা সংসার। কিচেন থেকে ভেসে আসছে মশলা ভাজার গন্ধ। ভাজা পেঁয়াজ, হলুদ ও জিরার সংমিশ্রণে তৈরি ঝাঁঝালো গন্ধ। আরেক চুলায় ভাজা হচ্ছে সরু কুচি করে কাটা আলু। ভাজির ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। বসার ঘরের এক কোণে নামাজের জায়নামাজ, দেয়ালে কোরআনের আয়াত, পাশে বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার। এখানে লন্ডন আর বাংলাদেশ যেন পাশাপাশি দূরত্বে অবস্থান করছে। এখানকার অধিকাংশ বাসার অবস্থাই এমন, কারণ হোয়াইট চ্যাপেল বাঙালি পাড়া নামেও খ্যাত। টেরেস বাড়ির ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে মাঝারি উচ্চতার ফ্ল্যাট ব্লক, 5, 7 কিংবা 10 তলা। বাহিরে ধূসর কংক্রিটের গায়ে বিশেষ কোনো সৌন্দর্য নেই, কিন্তু এখানকার ব্যালকনিগুলো সৌন্দর্য বহন করে। সেখানে ঝুলছে ধোয়া কাপড়, ছোট টবের গাছ, কোথাও কোথাও শিশুর সাইকেল। এই ভবনগুলোই হোয়াইট চ্যাপেলের পরিবারের মূল আশ্রয়, বিশেষ করে মুসলিম ও বাংলাদেশি পরিবারগুলোর। এখানে সে দেশটাকে বড্ড মনে পড়ে নিশাতের। সেই গাছগাছালি, মাটির রাস্তা, সদাগন্ধ, বৃষ্টির ঝমঝম আওয়াজ, পাখির কিচিরমিচির শব্দ, আকাশে বাতাসে মাতৃভূমির ঘ্রাণ। দিন শেষে দেশটা তাকে কিছু দেয়নি, কিন্তু তারপরে জন্মভূমির মায়ে ভুলবার নয়। কতদিন পেরোলো, কিন্তু অতীত পিছু ছাড়ে না। ভাবনায় ছেদ পড়ল নাহনের ডাকে। বাচ্চাটা ঘুম থেকে উঠে বসেছে। দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তার ছেলেটা। সেদিন না এইটুকু ছিল? যত বড় হচ্ছে বাপের চেহারা একদম গেড়ে বসছে। নিশাতের ধারণা ছেলে পূর্ণবয়স্ক হয়ে গেলে একদম বাপের জেরক্স কপি হবে। নিশাতের মস্তিষ্ক যন্ত্রণায় ছেয়ে গেল। নাহন মাকে দেখতে পেতেই বলল, মা, উঠতে দেরি হয়ে গেছে, সরি। নিশাত ফ্যাকাশে হেসে বলল। সমস্যা নেই, হাত মুখ ধুয়ে ফেলো। নাহন মাথা নাড়িয়ে চলে যেতে নিয়ে হঠাৎ থেমে গেল, বলল, মা, ভাই মুখ ধুয়েছে? হ্যাঁ, ভাই কোথায়? ওর নানা নিয়ে গেছে, চিন্তা করো না, আবার দিয়ে যাবে। নাহন মাথা নাড়িয়ে মায়ের কথা মেনে ওয়াশরুমে চলে গেল। নিশা ধীরে ধীরে উঠে ছেলের জন্য নাস্তার ব্যবস্থা করতে গেল। রাবেয়া খাতুন রুটি ভাজি বানিয়ে রেখেছেন। নিশাত একটা ডিম পোচ করে প্লেটে নিল। প্লেট হাতে রুমে প্রবেশ করতে দেখলো নাহন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। দৃশ্যটা দেখে নিশাতের কি যে শান্তি লাগলো। এইটুকু বয়সে ফরজ নামাজ পড়তে না পারলে কাজা আদায় করে, অথচ তার ছেলেটার নামাজ ফরজই হয়নি এখনো। মাকে দেখতে দেখতে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে বাচ্চাটার। মারওয়ান আজাদের ফায়াজ অনেক বড় হোক। নিশা চোখের পানি মুছে টেবিলে নাস্তা রাখলো। নাহন জায়নামাজ ভাঁজ করে ভদ্র বাচ্চার মতো নাস্তা খেতে এলো। এই বয়সেই নিজের কাজ নিজে করার চেষ্টা করে সে। রুটি ছিঁড়ে একটু আলু ভাজি ডিম পোচ নিয়ে মায়ের মুখের সামনে ধরলো। নিশা ছলছল চোখে সে হাতের দিকে চেয়ে রইল। নাহন মায়ের চোখে পানি দেখে তড়িঘড়ি করে বলল, কাঁদছো কেন মা?
নিশাত চোখ মুছে বলল, কিছু না, এমনি। বাবার কথা মনে পড়ছে? নিশাত ছেলের কথায় একটু তাল হারালো, নিজেকে শক্ত করে বলল, না, খাও তুমি। তুমি আগে হা করো। নিশাত খাবার মুখে নিল। তার ছেলে বড় হয়ে গেছে, মায়ের দায়িত্ব নিতে শিখে গেছে। সে সময় মাহবুব আলম নাতিকে নিয়ে ঢুকলেন। নিশাত মাহবুব আলমকে দেখে উঠতে চাইলে তিনি বললেন, আরে বসো, আফসেলের হাতের নখ বড় হয়ে গেছে, তুমি কেটে দিও তো মা। আমাকে খামচে টামচে শেষ করে দিল। কোলের শিশুটি নানার কোলে বসে দন্তহীন হাসছে, যেন নানাকে আঁচড় মারতে পেরে সে বেশ খুশি। নিশাত শ্বশুরের কথায় মাথা নাড়ল, উঠে আফসিনকে নিল। নাসিরুদ্দিন নিজের রুম থেকে বেরিয়ে এসে বললেন, মাহবুব আলম নাহনের পাশে বসে বড় নাতিকে নাস্তা খাওয়াচ্ছিলেন। নাসিরুদ্দিনের খোঁচা মারার কথায় হালকা হেসে বলল, তুই যাস না কেন? উপরতলা আর নিচতলা এইটুকু হাঁটতেও কষ্ট। নাসিরুদ্দিন চেয়ার টেনে বসে বললেন, মাহবুব আলম শেষ কথায় থমকে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। কথার বেশিক্ষণ গেল না, মুহূর্তেই চুপচাপ হয়ে গেল পরিবেশ। প্লেটের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। হোয়াইট চ্যাপেলে দুপুরের দিকে এলাকা একদম বদলে যায়। হোয়াইট চ্যাপেল রোড তখন জীবন্ত হয়ে ওঠে। বাসের শব্দ, দোকানের শাটার, মানুষের কোলাহলে চারপাশ মুখরিত থাকে। এছাড়াও রাস্তার দুই পাশে রয়েছে হালাল রেস্টুরেন্ট, বাংলা মুদি দোকান, ফার্মেসি, ট্রাভেল এজেন্সি। সাইনবোর্ডে বাংলা আর ইংরেজি পাশাপাশি যেন দুটি ভাষাভাষী মানুষের মাতৃভাষার গুরুত্ব বোঝায়। নিষেধ বোলের মধ্যে হালকা কুসুম গরম পানির ভেতর অল্প বেবি ওয়াশ দিল। তারপর আফসিনকে কোলে নিয়ে বোলের মধ্যে দিয়ে মোলায়েমভাবে গোসল করাতে লাগলো। বাচ্চাটা পানি পেয়েই খুশি হয়ে গেল, হাত পা ছড়িয়ে ফিচফিচ করে ফোকলা দাঁতে হাসলো। নাহনও ভাইয়ের গোসল দেখছে। নিষেধ গোসল করাতে করাতে আদর করে বলতে লাগলো, আমার ইনাম সোনা কই? আমার আফসিন পাখি কই? ইনাম সোনা গোসল করে? ইনাম নিষেধের কথা শুনে হাসতে হাসতে পানিতে দাপাতে লাগলো। নাহর নিজেও খুশি মনে ছোট ছোট হাত দিয়ে ভাইয়ের শরীর লড়ে দিতে লাগলো। যেদিন মা ইনামকে গোসল করায় সে আগ্রহ নিয়ে তা দেখে, কি যে ভালো লাগে তখন। নিষাদ গামছা দিয়ে ইনামের পুরো শরীর মুছিয়ে দিল। বাচ্চাটা নানা রকম শব্দ করছে। নিষাদ নিজের বুকের সাথে মিশিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার সোনা মানিক এখনো খাবার খাবে? ইনাম লাফিয়ে উঠে হাসলো, যেন নিষাদের সব কথাই সে ভালোভাবে বোঝে। খাবারের কথা বলে সে বেশ খুশি। নিষাদ ইনামের নাকে না ঘষে ফিডার মুখে দিল। নাহন মায়ের পাশে বসে বসে ভাইয়ের খাওয়ানো দেখছে। নিষাদ তা দেখে বলল, গোসল করে এসো, যাও। নিষাদ ঘাড় কাত করে বলল, আর একটু থাকি, ভাইয়ের খাওয়া শেষ হলে যাব। নিষাদ আদেশ দিয়ে বলল, বেবি, দুপুর করে গোসল করলে ঠান্ডা লাগবে, এখনই যাও। ভাইয়ের খাবার দেখলেই হবে? তোমার খিদে লাগেনি? নাহন মন খারাপ করে চলে যেতে নিলে নিষাদ আটকে বলল, আচ্ছা বসো, ইনামকে খাওয়ানো শেষ করে গোসল করিয়ে দিব না। নাহনের চোখ চকচক করে উঠল। সে আবারও মায়ের পাশে বসে ভাইয়ের খাওয়া দেখতে বসে গেল। সে বর্তমানে একবার নিশাতের দিকে তো আরেকবার নাহনের দিকে চোখ রেখে চুকচুক করে ফিডার খেতে ব্যস্ত। নাহন ইনামের গুলুমুলু পা দুটো ধরে নাড়াতে লাগলো। ইনাম খাওয়া রেখে বড় ভাইয়ের দিকে তাকালো, যেন বুঝিয়ে দিল খাওয়ার সময় ডোন্ট ডিস্টার্ব। নিশুতি রাত। নিশাত চেয়ারে বসে আশেপাশের প্রকৃতি দেখছে। চারপাশ দেখতে দেখতে অতীতের স্মৃতি রোমন্থন করতে লাগলো। সেগুলো স্মৃতি না বলে কালো অধ্যায় বলাই শ্রেয়। এই তো লন্ডনে আসলো সেদিন। পরিবারের সবাইকে নিয়ে লন্ডন পাড়ি দেওয়া সহজ ছিল না। আজারাক সাইফারের সমস্ত স্মৃতি ঝেড়ে মুছে পরিষ্কার করে তবে এসেছে বাংলাদেশ থেকে শুধু লন্ডনে। সেখানে থাকলে প্রতিটা মুহূর্ত যান হাতে নিয়ে বাঁচতে হতো। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফারকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তার স্পর্ধার জন্য সরকারের মন্ত্রী তাকে কিংবা তার পরিবার ও সাহায্যকারীদের এত সহজে ছেড়ে দিত? লন্ডনে না আসলে এতদিন লাশ হয়ে যেতে হতো সবাইকে। পরিবারের সকলকে খুঁজে খুঁজে মেরে ফেলতে সময় নিত না। বাংলাদেশের আইন তো দুর্বল। সেখানে কারোর নিরাপত্তা বা বিচার কখনো হয় না, কারণ সেখানে দেশ পরিচালনার সিস্টেমই যে গণ্ডগোল, গোড়াতেই গলদ।
দেশ পরিচালনা করে অযোগ্য ব্যক্তিরা। কত মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচার পাচ্ছে না, তার হিসেব করতে বসলে শেষ করে ওঠা যাবে না। আহ, প্রাণীর মাতৃভূমি। নিষাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে অতীতের পাতায় ডুবে গেল। সেদিন হাসপাতালে সাইফারকে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি নিশাত। লোকটার সারা শরীর নীল হয়েছিল, জখমগুলোতে রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ হয়ে গিয়েছিল, ঠোঁট কেটে রক্ত পড়ছিল, চোখ মুখ ফুলে চেহারা বিকৃত হয়ে অদ্ভুত দেখাচ্ছিল। হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় শায়িত মারওয়ান আজাদকে দেখতে নিশাতের মারাত্মক বিভৎস লাগছিল। আশ্চর্য, সুঠামদেহী এক পুরুষের একই হাল। নিশাতের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না, যেন বুকে শক্ত কিছু চেপেছিল। তার গলার স্বর আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল মুহূর্তের মাঝে। ডাক্তাররা কোনো আশা দিতে পারেনি তাদেরকে। রিকভারি করতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। যে অমানবিকভাবে সাইফারকে মারা হয়েছে, যে কেউ দেখলে বুঝবে মেরে ফেলার উদ্দেশ্যে এই আঘাতগুলো তাকে করা হয়েছিল। নিশাত সেদিন অনেক ভেবেছিল কি দিয়ে মেরে এরকম জখম করে ফেলেছিল। লোহা জাতীয় কিছু, রড টাইপ, নাকি বুটের জুতা লাথি? এর থেকেও জঘন্য কোনো যন্ত্র দিয়ে মারেনি তো? ইস, কতটা যন্ত্রণা আর আঘাত দিয়ে মেরেছিল ওই নীতিবান পুরুষটিকে। নিশাতের কি এর জন্য কষ্ট পাওয়া উচিত, নাকি পুরুষটির নীতি নৈতিকতার জন্য আনন্দ পাওয়া উচিত? নিজেকে কোনোরকম দমিয়ে অজ্ঞান পুরুষটি শিয়রে বসে মোলায়েমভাবে দেখেছিল। নাওহানের বাবা ঘুমাচ্ছেন? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। নিশাত দীর্ঘক্ষণ সে নির্জীব জখমযুক্ত মানুষটার দেখেছে, আবার ডেকেছিল। ফাইয়াজের বাবা? এবারও সাড়া আসেনি মোটেও। নিশাত হাল ছাড়েনি। নার্স এসে তাকে নিয়ে যেতে চাইলে নিশাত গেল না। এই লোকটাকে ছাড়া সে কিছুতেই যাবে না। এত তাড়াতাড়িতেও তার থেকে মুক্তি নেই এই লোকের। কি আশ্চর্য, তাকে একলা রেখে একা একাই চলে যাবে? তা কি করে হয়? নিজেকে শক্ত রেখে ক্যানুলাযুক্ত হাতটি আস্তে করে ধরে পড়ল। এই ফাইয়াজের বাবা, উঠছেন না কেন? ফাইয়াজ আপনার অপেক্ষায় আছে। উঠে একবার পান্ডা, পটলের বাচ্চা, কবুতরের ছাও বলে ডাকুন তো। আপনাকে চুপচাপ একটুকু ভালো লাগছে না। উপস্থিত সকলে একজন স্ত্রীর পাগলামো দেখছিল। এতক্ষণ রোগীর সাথে দেখার অনুমতি নেই, কিন্তু নিশাতকে নার্সরা কিছুতেই বের করতে পারেনি। এত বছরের অভিজ্ঞতায় তারা এসব দেখে অভ্যস্ত, তাই কারো মৃত্যুতেও তেমন প্রভাব পড়ে না, ডাক্তার কিংবা নার্স কারোরই। কিন্তু নিশাতের এই হৃদয়ে নাড়া দেওয়া কথনে তাদের চোখ ছলছল করছিল। নিজেদের শক্ত করতে যখন আবার নিশাতকে ধরতে চাইল, নিশাত শান্ত গলায় কেমন করে যেন বলল, একটু কথা বলি ওনার সাথে। আপনারা বোধহয় আমাকে পরনারী ভাবছেন, আসলে আমি ওনার স্ত্রী। একটু ডিস্টার্ব করব না তাকে, শুধু একটু কথা বলবো। আমি জানি উনি আমার কথা শুনছেন, এখন অভিনয় করে পড়ে আছে। ইনি আবার অভিনয় অনেক ভালো, অভিনয় করলে ধরতেই পারবেন না বাস্তব নাকি অভিনয়। নিশাত একবার হাসছে, একবার চুপ হয়ে যাচ্ছে। নার্সরা নিশাতের পাগলামি বুঝতে পারল। স্বামীর এহেন করুণ দশা দেখে একজন নারীর পাগলামি। নিশাত স্বামীর কোকড়া কোকড়া চুলের ভাঁজে হাত ছুঁয়ে নিজের মনে বলতে লাগলো, এই ফাইয়াজের বাবা, একবার লিলিপুর ডাকুন তো। আপনার মুখে কতদিন লিলিপুর ডাক শুনি না। আপনি উঠুন, আপনাকে উঠতেই হবে। এখন আমাদের একসাথে অনেক দূর পথ চলা বাকি। এইটুকুতেই থেমে গেলে চলবে না। আমরা একসাথে নামাজ পড়বো, আপনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করবেন, আমি মনোযোগ দিয়ে শুনবো। আপনি দোয়ার জন্য হাত ওঠাবেন, আমিও আপনার দেখা দেখি ওঠাবো। ফাইয়াজের বাবা, ফাইয়াজের মা, ফাইয়াজের বাবা, ফাইয়াজের মা, ফাইয়াজ একসাথে হজ করব। সুন্দর না? আপনি শুয়ে থাকলে কিভাবে হবে বলুন তো? দ্রুত উঠুন। সেদিন মারওয়ান আজাদ কোনো উত্তর দেয়নি। নিষ্ক্রিয় নির্জীব হয়ে পড়েছিল একভাবে নিষেধ কথাগুলো বলতে বলতে যখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, তখন নার্সরা নাসিরুদ্দিনকে ইনফর্ম করলো নিষাদকে নিয়ে যাওয়ার জন্য। তিনি এসে ভেজা চোখে মেয়েকে যেতে চাইলেন, কিন্তু নিষাদ কিছুতেই যেতে নারাজ। বাবার হাত ছাড়িয়ে নিয়ে অভিযোগের সুরে বলল, এই ফাইয়াজের বাবা, দেখুন আমাকে কিভাবে টানা হেঁচড়া করছে। উঠে আপনার শ্বশুরকে কিছু বলুন তো। আমি কি আপনাকে জ্বালাচ্ছি? শান্ত ভদ্র হয়ে কথা বলছি, ভালো লাগে না আপনার শ্বশুরের? এর একটা হেস্তনেস্ত করুন তো। নাসিরুদ্দিন মেয়ের উল্টাপাল্টা কথায় বুঝলেন নিশাত তার সেন্সে নেই, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে।
শক্তি দিয়ে নিষাদকে টেনে উঠালো। নিষাদ মারনের হাতের ভাঁজে নিজের হাত ঢুকিয়ে আঁকড়ে ধরতে চাইলে কিন্তু সেই হাতের মালিকের একটু নড়চড় নেই। নিষাদকে আগলে রাখা মানুষটার হাতের শক্তি যে ফুরিয়েছে, নিজের চেতনা ধ্যান ধারণা কোনোটাতেই সে নেই। শক্তভাবে স্ত্রীকে আগলে রাখা পুরুষটি নিশ্চল হয়ে পড়ে আছে একভাবে। নাসিরুদ্দিন সেই হাত ছাড়িয়ে মেয়েকে টেনে নিয়ে আসতে চাইলেন। নিষাদ নিশ্চুপ হয়ে নিজের হাতের দিকে তাকালো। এত সহজেই লোকটা তাকে ছেড়ে দিল। তার হাতের ভাঁজে লুকিয়ে থাকা হাতটা এত দ্রুত খসে পড়ল, কিন্তু সে তো খুব শক্ত করে ধরেছিল। তাহলে ওই শক্তপোক্ত হাতটার অস্তিত্ব এত তাড়াতাড়ি নাই হয়ে গেল কেন? কখনো তো এমন হয়নি। পাখি কি তবে তার পিঞ্জর ছেড়ে উড়েই গেল? পুরো নাম ইনাম আরশান ভুঁইয়া। মাহবুব আলম ডাকেন আফসিন বলে। মেয়ের আফরিন নামানুসারে রেখেছেন আফসিন। শ্বশুরের দেখা দেখি নিশাত ও আফসিন ডাকে। মাহবুব আলমের বড় আদরের ডাক আফসিন, তার আফরিনের অংশ আফসিন। বাবাদের কাছে মেয়েরা অসম্ভব আদরের রাজকন্যা হয়। মাহবুব আলমের কাছেও মানহা বেশ আদরের কলিজার টুকরা। ইনামের বয়স 11 মাস। পরিবারের ছোট সদস্য হয়, তার আদরের কমতি নেই কোনো। ইনামের সাথে সবচেয়ে বেশি সখ্যতা পরিবারের বড় সন্তান ফায়েজ নাহুয়ানের। ছোট ভাইকে এতটুকু বয়সে বেশ দেখে দেখে রাখে, সে চোখের আড়াল করতে চায় না মোটেও। 5 বছর বয়সে বেশ দায়িত্বশীল, গাম্ভীর্যে পরিপূর্ণ নাহুয়ান, তাই বলে দুষ্টুমি করতে বাদ রাখে না। ছোট ভাইয়ের পিছনে লেগে থাকাই 5 বছর বয়সী ফাইয়াজ নাহুয়ানের প্রধান কাজ। এই যেমন এখন সে খুবই দক্ষতার সহিত ইনামের হাতে কলম দিয়ে আঁকিঝুঁকিতে ব্যস্ত। ইনাম শুয়ে শুয়ে বড় ভাইয়ের আঁকা দেখছে আর নানা ধরনের শব্দ করছে। নাহন কিছু আঁকাই ব্যস্ত ছিল। ইনামের মুখে সব শব্দ শুনে বলল, বাবাকে ডাকছো? ভাইয়া ডাকো তো। ইনাম গোল গোল চোখে বড় ভাইকে দেখছে, যেন কথাটা বুঝতে পেরেছে। ফিচ ফিচ করে হেসে গড়াগড়ি খেলো। গড়াগড়ি করতে গিয়ে হাত ছুটে যায়, নাহনের আঁকা নষ্ট হয়ে গেল। নাহুয়ান তা দেখে শাসন করে বলল, আরে নষ্ট করে ফেললে তো। এত কষ্ট করে একটা বাড়ি এঁকেছি, পুরো নষ্ট করে দিলে। ইনাম ভাইয়ের ধমক শুনে তাকিয়ে মুখে আঙুল ভরে শব্দ করতে লাগলো, যেন বোঝাচ্ছে ধমক দিচ্ছ কেন, আমি তো একটু গড়াগড়ি খেয়েছি। নাহন কোমরে হাত রেখে ইনামকে শাসাতে চাইল। ইনাম ছল ছল চোখে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে উঠতে নিশাদ তৎক্ষণাৎ এসে বলল, কি হলো ভাই, কাঁদছে কেন নাওহান? নাহন মুখ নামিয়ে বলল, সরি মা, ভাইকে একটু বকা দিয়েছি। নিশাদ তাড়াহুড়ো করে ইনামকে কোলে নিয়ে বলল। কেন? নাহন নিজের বই দেখিয়ে বলল, এটা দেখো, একটা বাড়ি এঁকেছিলাম, হুট করে নড়ে উঠে পুরো নষ্ট করে দিয়েছে, তাই বকেছি। ওদিকে ইনাম নিশাতের কোলে উঠে কাঁদতে কাঁদতে নাহনের দিকে ইশারা করে বোঝালো ভাইয়া বকা দিয়েছে। নিশাত ইনামকে আদর করতে করতে চুমু খেলো, তারপর মিছে মিছে নাহনকে ধমক দিয়ে বলল, ওকে এসব বুঝে সুন্দর করে বললেই তো হতো, ভাইকে আদর করে দাও। নাহন এগিয়ে এসে ইনামকে আদর করলো। ইনাম অভিমানে মুখ ঘুরিয়ে নিল, যেন বোঝাতে চাইল তোমার আদরের দরকার নেই। নিশাত ইনামকে নিয়ে বিছানায় বসলো, গালে গাল ঠেকিয়ে আদর করতে লাগলো। ইনামের গায়ের ঘ্রাণ নিল, বেবি লোশন আর পাউডারের ঘ্রাণ, যা একটু আগে নিশাতে মাখিয়ে দিয়েছিল। ইনাম নিশাতের গালে কামড়ে লালা লাগিয়ে দিল। নিশাত তা বুঝে বলল, দুষ্টু পাখি মামনিকে লালা লাগিয়ে দিয়েছেন? ইনাম ফিচ ফিচ করে হেসে আবারও গাল কামড়ে দিল। নাহন মায়ের পাশে বসে বসে ভাইকে আদর করা দেখছে। তার ছোট্ট মনটা হঠাৎ মায়ের আদর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসলো, কিন্তু নিশাতের সেদিকে একদম খেয়াল নেই। সে ব্যস্ত ইনামকে নিয়ে। তা দেখে নাহনের মনটা খারাপ হলো একটু। সে বিছানা থেকে নেমে জানালার পাশে দাঁড়ালো। মন খারাপ হলেই সে জানালার কাছে চলে যায়। নাহন প্রতিদিন নিয়ম করে জানালা দিয়ে এক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে থাকে। কখনো বা দাদার হাত ধরে রাস্তায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজে, যেন কারো জন্য চাতক পাখির নাই প্রতীক্ষায় রয়েছে সে। কিন্তু যার অপেক্ষার প্রহর প্রতিনিয়ত সে গুনে চলেছে, সেই বাবা নামক ছত্রছায়াটির অস্তিত্ব কোথাও পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যাবেও না। কিন্তু ছোট্ট প্রাণটি কি অত কিছু বোঝে? তার ধ্যান জ্ঞান তো একমাত্র বাবাতেই সীমাবদ্ধ। আচ্ছা, সে প্রতীক্ষিত ব্যক্তি কি জানে একটা ছোট্ট প্রাণ তার অপেক্ষায় বহুদিন ধরে অপেক্ষারত? 12 নর্থ হল্ট রোড, হ্যারো, নর্থ ওয়েস্ট লন্ডন, ইউনাইটেড কিংডম।
একটি বিলাসবহুল ডিটাচড হাউজের লিভিং রুমে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি নিউজ পেপার পড়ছেন। যদিও তাকে ষাটোর্ধ্ব মনে হয় না, এ বয়সেই সে যথেষ্ট ফিট। তার নীল চোখ জোড়া পত্রিকার ইংরেজি লেখাগুলোর উপরে নিবদ্ধ। সামনে গ্রিন টি রাখা, তাতে একটু পরপর চুমুক দিচ্ছেন। খানিক পর সেখানে তিরিং বিরিং করতে করতে উপস্থিত হলো একজন মেয়ে। লোকটার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আর ইউ বিজি ফাদার ইন ল? লোকটা পত্রিকা থেকে মুখ তুলে মেয়েটির দিকে চাইল, যে বর্তমানে উৎসুক হয়ে তার দিকে চেয়ে আছে। সে মুচকি হেসে বললেন, নো ইয়াং লেডি। পত্রিকা বন্ধ করে মেয়েটাকে পাশে বসার নির্দেশ দিলেন। আমি বাংলা জানি। মেয়েটি নড়ে চড়ে বসে বলল, আমি তো জানি। তাহলে ইংরেজিতে ফর্মালিটি করছো কেন? এমনি। তোমার উনি উঠিয়েছে? মেয়েটা মন খারাপ করে বলল, না, জানো কি হয়েছে ফাদার ইন ল? লোকটা উৎসুক হয়ে জবাব দিল, কি হয়েছে? উঠতে বললাম, আমাকে বলে আর একবার ডাকলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। সব সময় আমাকে বকে। ভেরি ব্যাড। হি ডিজার্ভ পানিশমেন্ট। তুমি বলো কি শাস্তি দেবে? উঠো ঘুম থেকে, ওর একটা উচিত জবাব দিতেই হবে। ভালোভাবে দেবে, ঠিক আছে? সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছন থেকে একজনের গম্ভীর কণ্ঠ শোনা গেল। What are you two whispering for? I am sure you are cooking something up about me. মেয়েটির মুখ চুপসে রাখলো। পিছন থেকে পুরুষটি এসে তার মাথায় গাঁটটা মেরে সামনের সোফায় আসন করে বসলো। মেয়েটি নিজের শ্বশুরের দিকে চেয়ে বলল, ফাদার ইন ল, কিছু বলো। আবারও মেরেছে। সামনের পুরুষটি ভেঙিয়ে বলল, ফাদার ইন ল, কিছু বলো। ঢং দেখলে বাঁচি না। পাপা বলো। মেয়েটি ঠোঁট ফুলিয়ে শ্বশুরের দিকে চাইতেই তিনি বললেন, জিহাম, তোমার স্পর্ধা কত? আমার ডটার ইন লকে বকছ? তোমরা দুজন কি শুরু করেছো ড্যাড? ডটার ইন ল, ফাদার ইন ল, স্বাভাবিক হতো দুজন। জোসেফ আহমেদ এবার নড়ে চড়ে বসে শাসনের ভঙ্গিতে বললেন, তুমি কেন আমার বৌমাকে বকছ? ওটা বাউমা না বৌমা। তোমাকে বাংলা বলতে কে বলেছে? ইংরেজিতে বলো। মেয়েটি এবার শটান দাঁড়িয়ে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে? শ্বশুর বৌমার কথার মাঝে তুমি নাক গলাচ্ছ কেন? পাপা তোমাকে শাসন করছে, সেখানে তুমি আবার তার ভুল ধরছো। ইরা। ধমকাবে না, তোমাকে আমি ভয় পাই? জিনা দাঁত কিরমির করতে করতে বলল, বেয়াদব মেয়ে, রাতের বেলা চুরি করে যে ড্যাডের জন্য বানানো ডোনাট খেয়ে ফেলো সেটা এখন বলি? ইরা ছলছল চোখে চেয়ে বলল, বলেই তো দিয়েছো, আর বলবে কি? জোসেফ আহমেদ তবদা খেয়ে বললেন, কি বলছো? আমি তো এত কিছু ভেবে ইঁদুরের কাজ। ইঁদুরের কাজই তো আমাদের ঘরের সবচেয়ে বড়সড় ইঁদুর। ইরা আরেক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। জোসেফ আহমেদ ডাকতে চাইলেন, জিনান মানা করে বলল, ডেকো না তো ড্যাড, কিছুক্ষণ গালটাল ফুলিয়ে মনোব্রতে বসবে। লাইক ইউর মম। হবে না, ফুপির বৈশিষ্ট্য তো পাবেই, একমাত্র ভাইঝি বলে কথা। তাদের কথার মাঝে ইরা আবারও ধূপধাপ পাপ ফেলে এগিয়ে এসে বলল, তুমি সব সময় চাও পাপা আর আমার মধ্যে একটা দাঙ্গা বাজাতে। কোনো দিন আমাদের মধ্যে ভালো সম্পর্ক দেখতে পারো না। তুমি একটা গিরিঙ্গিবাজ লোক। জিনান চোখ শুরু করে দাঁড়িয়ে যেতে ইরা দু কদম পিছিয়ে জোসেফ আহমেদের উদ্দেশ্যে বলল, দেখো পাপা, আমাকে এখন আবার মারবে। জিনান রাগান্বিত গলায় বলল, এই পোল্টি বাজ মেয়ে, তোমাকে আমি কখন মারি? ইরা গাল ফুলিয়ে বলল, মারো না, মাথায় ঠোসা দাও, কানে ধরো, ঘাড় ধরো, গালের চিমটি কাটো, এগুলো মারা না? জিনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ড্যাড, এই মেয়েকে এখান থেকে যেতে বলবে? জোসেফ আহমেদ মুচকি হেসে বললেন, না, যেতে বলবো না। আমার কাছে আসো বাটারফ্লাই।
ইরা জোসেফ আহমেদের মুখে বাটারফ্লাই ডাক শুনে উঠতে উঠতে গিয়ে তার পাশে বসলো। জোসেফ আহমেদ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইরা তার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে জিনানকে মুখ ভেঙালো। জিনান এসব দেখে বলল, আরও মাথায় ওঠাও, এই মেয়ে দুনিয়ার শেয়ানা। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিল। শি টোটালি বার্ন মি। জোসেফ আহমেদ হেসে বললেন, বাদ দাও জিহাম। হোয়াটসঅ্যাপের কবে যাচ্ছ? পরশু। পরস্পরের কথা বিনিময়ের সমাপ্তি ঘটল। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জিনান আদহাম ওরফে জিহাম অব্রের পিতা জোসেফ আহমেদ, যিনি লন্ডনের একজন বাসিন্দা। জন্মসূত্রে তিনি মুসলিম হলেও পরবর্তীতে খ্রিস্ট ধর্ম অনুসরণ করা শুরু করেছিলেন। পরবর্তীতে জিনানের মা অবন্তী হাসানের সাথে পরিচয় হওয়ার পর নিজ উদ্যোগে বিয়ের প্রস্তাব দেন। অবন্তী নাকচ করে দিয়েছিলেন সেই প্রস্তাব। বিধর্মী কারোর সাথে বিয়ে ইসলামের ধর্মে জায়েজ নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। জোসেফ আহমেদ ভীষণ কষ্ট পেয়েছিলেন। এরপর আবার নিজ ধর্ম ইসলামে ফিরে যেতে তৎপর হয়ে ওঠেন তিনি। তারপর ইসলাম ধর্ম গ্রহণ করে তবেই অবন্তী হাসানের সামনে দাঁড়িয়েছিলেন। অবন্তী হাসান আর ফিরিয়ে দেননি। মা বাবা ও একমাত্র ভাইয়ের সাথে আলাপ করে এই বিয়েতে রাজি হয়েছিলেন। অবন্তী হাসানের সাথে বিয়ের পর জোসেফ আহমেদের পিতামাতা মারাত্মক খুশি হয়েছিলেন। পুত্রকে ধর্মান্তরিত হতে দেখে যতটা না কষ্ট পেয়েছিলেন, মুসলিম হওয়ার পর এর থেকে দ্বিগুণ খুশি হয়েছিলেন। অবন্তী হাসানকে তারা এজন্য বেশ আদর করতেন। অবন্তী হাসান মারা যাওয়ার পর জিনান বাংলাদেশে আসে। নানা নানির আবুদারে এখানে মায়ের পরিবারের সাথে থাকা শুরু করে ২০ বছর বয়সী জিহাম অব্র। পুত্রের সাথে জোসেফ আহমেদও এসেছিলেন, তবে তিনি বাংলাদেশে থাকেননি বেশি দিন। পুত্রকে জোরে করেননি তার সাথে লন্ডন যাওয়ার জন্য। জিনান বাংলাদেশে স্থায়ী হতেই চেয়েছিল, তবে সাইফারকে সাহায্য করার জন্য নেওয়াজ সাবির, মার্ভজেন, রুবানা আজমেরি এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এছাড়াও সরকারি হুমকি ধামকি তো দিয়েছিলই। নিজেদের জীবন নিয়ে তাদের পরোয়া না থাকলেও তাদের পরিবারের কথা চিন্তা করে সকলেই লন্ডন চলে আসার সিদ্ধান্ত নেয়। ইমতিয়াজ ভূঁইয়া, উর্মি ভূঁইয়া, রোজান ভূঁইয়া বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলেন। তারা পুরো পরিবার সহ লন্ডনে চলে এসেছে। এখানে তাদের বাড়ি কেনা ছিল। এই যে ৫ তলা বিশিষ্ট বাড়িটি রাস্তার পশ্চিমাংশে দাঁড়িয়ে আছে, তার পুরোটাই তাদের কেনা। ইমতিয়াজ ভূঁইয়া ব্যবসায়িক লেনদেনের জন্য আগে থেকেই লন্ডনে বাড়ি কিনে রেখেছিলেন। উজান ভূঁইয়া চাননি এখানে থাকতে, কিন্তু ইমতিয়াজ ভূঁইয়ার জোরাজুরিতে পরে আরও আপত্তি ওঠাননি। এ বাড়ির ৪ তলায় উজান ভূঁইয়ার পুরো পরিবার থাকেন, আর ৫ তলায় ইমতিয়াজ ভূঁইয়া ও তার পরিবার থাকেন। তাদের বাড়ির সামনে ৩ ও ৪ তলায় যথাক্রমে নাসিরুদ্দিন ও মাহবুব আলমের পরিবার ভাড়া থাকেন। তাদেরকে নিজ বাড়িতে থাকার অফার করেছিলেন ইমতিয়াজ ভূঁইয়া, কিন্তু উভয়ই একযোগে না করে দিয়েছেন। উজান ভূঁইয়া চেয়েছিলেন একটা নিরিবিলি পরিবেশে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে। সেদিন সাইফারের মুখে তাহমিদের পরিচয় শুনে ভীষণ শক পেয়েছিলেন তিনি। বড় ভাইয়ের দেয়া এই প্রতারণা ও আঘাত তিনি কিছুতেই ভুলতে পারেননি। এতগুলো বছর যে সন্তানের জন্য হাহাকার, স্ত্রীর কষ্ট দেখে চলেছিলেন, হুট করে যদি শোনেন সেই সন্তান বেঁচে আছে, তাহলে কেমন রিয়েকশন দেওয়া উচিত তিনি জানেন না। সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গে এমন জঘন্য প্রতারণা কে করতে পারে? নিঃসন্তানকে চোখের সামনে দেখে হু হু করে কেঁদে উঠছিলেন। সাইফার যখন তাহমিদকে জেল থেকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছিল, সেদিন থেকেই তার প্রতি কৃতজ্ঞতায় উজান ভূঁইয়ার চোখ ভরে উঠেছিল। তাই সাইফারের বিপদে তার পরিবারকে সাথে নিয়েই দেশ ত্যাগ করেছিলেন তারা। এখন অবশ্য সাইফারের পরিবার আলাদা থাকে, কিন্তু লন্ডনে আসার পরে হিমশিম যেন খেতে হয় না হয়, তার জন্য ইমতিয়াজ ভূঁইয়া ও উজান ভূঁইয়া তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করেছিলেন। কলিং বেলের আওয়াজ হতেই উর্মি ভূঁইয়া ডেকে বললেন, নাবা, দেখো তো কে এসেছে। ইনাবা শুয়েছিল। মায়ের কথাই ওড়না মাথায় পেঁচিয়ে দরজা খুলে দিতে দৃশ্যমান হলো একজোড়া পুরুষালী পায়ের। ইনাবা মুখ তুলে সামনে চাইতেই তাহমিদকে নজরে এলো। সে মুখ কঠোর করে ভেতরে চলে গেল। তাহমিদ ভেতরে এসে গলা খাকারি দিয়ে বলল, বাবা। উজান ভূঁইয়ার দিল ঠান্ডা হয়। এই ডাক শোনার জন্য কতগুলো বছর অপেক্ষা করেছিল সে। তাহমিদ প্রথম তাদের মেনে নিতে পারছিল না। ছোটবেলার ট্রমা, জড়স সন্তান, এসব তার উপরে ভীষণ বাজে প্রভাব ফেলেছিল। তাই হুট করেই আসল পিতামাতার সান্নিধ্যে এলেও নিজেকে মানিয়ে নিতে পারেনি। পরে অবশ্য আস্তে ধীরে মানিয়ে নিয়েছে পরিবারের সাথে। উজান ভূঁইয়া ছেলের দিকে চেয়ে বলল, বলো বাবা। মা বললো সুপার মার্কেটে যেতে হবে নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি।
উর্মি এখন যায়, রাতে আসবো। আচ্ছা এসো, কিন্তু এখন কিছু খেয়ে তারপর যাবে। এখন সময় নেই রে, আরেকদিন। কোনো কথা শুনছি না, বসো তো তুমি। না বা টেবিলে নাস্তা দাও তো। ইনাবা জানালো সে ব্যস্ত, এখন পারবে না। উর্মি ভুঁইয়া নিজেই উঠে নাস্তা দিলেন। উজান ভুঁইয়া ও তাহমিদ স্যান্ডউইচে কামড় দিলেন। উর্মি ভুঁইয়া চা নিয়ে এলেন। ইমতিয়াজ ভুঁইয়া চায়ের কাপে চুমুক দিয়ে আবার আলোচনা শুরু করলেন। একটু পর ইনাবা তৈরি হয়ে বাহিরে যেতে নিলে উর্মি বললেন, কোথায় যাচ্ছ? ইনাবা মায়ের দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আরশানকে দেখতে। উর্মি ভুঁইয়া ডেকে বললেন, শোনো, তাহমিদকে নিয়ে যাও, ও কয়েকদিন ধরে দেখতে চেয়েছিল। ইনাবা বিরক্ত হয়ে বলল, তোমরা নিয়ে যাও, আর এমনিতেও সে ছোট বাচ্চা পছন্দ করে না। দেখা যাবে ইনামকে কোলে দিতে আছাড় দিল, তখন। উর্মি ভুঁইয়া চোখটা কঠিন করে বললেন। না বা। ইনাবা আর কিছু বলল না। মায়ের কঠিন দৃষ্টি বলে দিচ্ছে, আরেকটা কথা বলি, তোর খবর আছে। উজান ভুঁইয়া বললেন, থাক না, আমরা না হয় পরে দেখে আসবো। ও এখন যাক। তাহমিদও সাই জানিয়ে বলল, আমি পরে দেখে আসবো, এখন প্রয়োজন নেই আন্টি, ও যাক। ইনাবা দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে তুমি বলেন কেন? আপনি বলতে পারেন না? তুমি বলা কেমন ম্যানার্স? অবশ্য আপনার মধ্যে ম্যানার্স আছে বলে মনে হয় না। উর্মি উঠে এসে মেয়ের গালে সজোরে চড় মেরে দিলেন। আরেকটা চড় দিতে উদ্যত হতেই তাহমিদ এসে থামিয়ে দিল। ইনাবা ছল ছল চোখে মায়ের দিকে চেয়ে আছে। উজান ভুঁইয়া বললেন, এত বড় মেয়ের গায়ে হাত দিলে? উর্মি কঠিন চোখে ইনাবার দিকে চেয়ে বলল, বেয়াদব কোথাকার! কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখোনি? ও তোমাকে আপনি বলবে কেন? তাহমিদ তোমার ছোট? ও তোমার কত বড় ধারণা আছে? বেশি আদরে একদম মাথায় উঠে নাচছ। ইনাবা জিদ দেখিয়ে বলল, হ্যাঁ, এখন এই লোককে সবাই কোলে করে রাখো। আমার কোনো কথার গুরুত্বই তোমাদের কাছে নেই। বলে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল। তাহমিদও পিছু পিছু বেরিয়ে গেল। উর্মি ভুঁইয়া ধপ করে চেয়ারে বসলেন। ইমতিয়াজ ভুঁইয়া বললেন, থাক, রাগারাগি করতে হবে না, প্রেশার বেড়ে যাবে। ইনাবা চোখ মুছে গেট দিয়ে বেরোতে নিলেই তাহমিদ ডেকে উঠল। ইনাবা শক্ত গলায় বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? মাই খাইয়ে শান্তি হয়নি? তাহমিদ এগিয়ে এসে বলল, সরি, আমার জন্য তোমাকে দুঃখিত। আপনাকে কথা শুনতে হলো। আপনি কি এখনো আমার উপর আগের কাহিনীর জন্য রেগে আছেন? না, তাহলে? আমি রেগে আছি আপনার সঙ্গে। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে সেজন্য। তাহমিদ একটু ধাক্কা খেল যেন। ঠোঁটে জোর করে হাসি ফুটিয়ে বলল, আপনি না চাইলে হবে না বিয়ে। আমার চাওয়া না চাওয়ার এখানে কিছু হবে না, তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি না হয় মানা করে দেব। সত্যি? তাহমিদ আশ্বস্ত করল ইনাবাকে। ইনাবা খুশি হয়ে বলল, ধন্যবাদ। একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার কোনো পছন্দ আছে? আপাতত নেই। আচ্ছা, আমি তাহলে যাই। আরশানকে দেখতে যাবেন না? তাহমিদ একটু হেসে বলল, অন্য একদিন, আপনি যান। ইনাবা আর কথা না বাড়িয়ে চলে গেল। তাহমিদ সেই গমন পথের দিকে চেয়ে রইল। ঠোঁটে ঝুলছে তাচ্ছিলের হাসি। হয়তোবা নিজের অতীত ভেবেই সেই তাচ্ছিল্যতা। তোমরা এখানে? ইহা মাথা ঘুরিয়ে দেখলো ইনাবা দাঁড়িয়ে। মানহা ছেলেকে বুকের কাছে আগলে বসে রয়েছে। এবার এক সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিল সে। ডাক্তার দেখে সবাই ফিরেছে। ছেলের চিন্তায় অস্থির অস্থির লাগছিল। শ্বাসকষ্ট ও তলপেটে ব্যথার কারণে মাসে একবার ডাক্তারের শরণাপন্ন হতে হয় মানহাকে। ইনাম হওয়ার সময় মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণে মাঝে মাঝে তলপেটে ব্যথা করে তার। এজন্য ডাক্তারের পরামর্শ নিতে হয় তাকে। ডাক্তার বলেছে সবকিছু মেনটেন করে চলতে পারলে কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে সে। মানহা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন চলে। ইনাম মায়ের কোলে একদম মিশে গেছে। মায়ের মুখে হাত দিয়ে গালে গাল লাগিয়ে লালা লাগিয়ে দিল। তারপর বাবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ইহাব ছেলেকে কোলে নিতেই সে শান্ত হয়ে বাবার কোলেই
পড়ে রইল। ইহাব নিজের অংশকে চটকে চটকে আদর করলো, গালে গাল লাগিয়ে নাকে নাক ঘষলো। ইনাম বাবার আদরে ফিচ ফিচ করে হাসলো। ইহাব ছেলেকে তালুতে নিয়ে পেটে নাক চেপে আদর করতে লাগলো। ইনাবা ভাইয়ের পাশে বসলো। ইনামকে দেখে হাত বাড়িয়ে দিতেই ইনাম ফোকলা দাঁতে হাসলো। ইনাবা ভাইস্তাকে জোর করে নিল। ইনাম কতক্ষণ মশরামশরি করে ফুপির ঘাড়ে মাথা ফেলে রাখলো। নাহুয়ান এক গ্লাস পানি এনে মানহাকে দিল। মানহা হেসে পানি নিয়ে বলল, আমার আব্বাটা ফুপির জন্য পানি এনেছে। নাহুয়ান মুখ টিপে হাসলো। ইহাব বলল, এই রসগোল্লা, আমার পানি কই? নাহুয়ান বলল, জগে। ইহাব পায়ের উপর পা উঠিয়ে আদেশ করা ভঙ্গিতে বলল, নিয়ে আসো, যাও। নাহুয়ান পানি এনে দিতে ইহাব খপ করে তাকে ধরে বলল, পালাচ্ছিলে কই সমুদ্রের বেটা? নাহুয়ান ইনোসেন্ট হেসে বলল, কোথাও না। ইহাব নাহুয়ানকে দুই ঠ্যাঙের মধ্যে আটকে পানি খেয়ে গ্লাসটা সামনে টেবিলে রাখলো। তারপর বলল, দাঁড়াও, কয়টা চুমু খাই। নাহুয়ান আতঙ্কিত গলায় ইনামকে দেখিয়ে বলল, ভাইকে খাও, আমি না। কি তুই না? দেখে মুখ থেকে হাত সরা। বিসমিল্লাহ বলে চুম্বন শুরু করে। নাহুয়ান ইহাবের কাছে থেকে প্রাণপণে ছাড়া পেতে চাইল। মানহার দিকে চেয়ে ছল ছল চোখে বলল, ফুপি চুমু ফুপা খালি চুমায়। ইহাব নাহুয়ানের মাথার চুলগুলো এলোমেলো করতে করতে বলল, আমার নাম সুমু পোপা, এখন দেখো উম্মা। মানহা বলল, আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? আছে। তো সেটা করুন, বাচ্চাটাকে চালাচ্ছেন কেন? সেটাই তো করছে, তোমার লাগবে নাকি? মানহা ইহাবের সাথে এর কথা বলল না। এমন বদমাইশ লোক সে জীবনেও দেখেনি। ইনাবা এখানে নেই, সে ভাইস্তাকে কোলে নিয়ে নিশাতের সাথে দেখা করতে গেছে। ইহাব বিসমিল্লা বলতেই নাহুয়ান চেঁচিয়ে বলল, ওরে বাবা! প্রভাতের নরম আলো বিছানায় পড়ছে। বিছানায় শায়িত দুই বাপ বেটা। ইহাব অবশ্য ফজর পরেই আবার শুয়েছিল। এখন নির্বিঘ্নে পুত্রের পাশে শুয়ে আছে। ঘুমের ঘরে বিছানা হাতড়াতে গিয়ে অনুভূত হলো তরল আঠালো জাতীয় কিছু হাতে লাগছে। সে তড়িৎ চোখ মেলে সেদিকে চাইতেই দেখলো হলুদ হলুদ কি যেন হাতে লেগে আছে। পাশেই ইনাম গুলুমুলু পা দুটো উঁচু করে মুখে আঙুল ভরে বাবার দিকে পিট পিট নজরে চেয়ে আছে। ইহাবে চট করে কিছু মনে পড়তে উঠে বসে নাক সিটকে ফেল, উচ্চ স্বরে রাখলো, এই রিন পাউডার দেখে যাও, তোমার পুত্রবধূ কি করেছে। স্বামী ডাকে মানহা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কি করছেন? দেখতে পারছো না, টয়লেট করেছে। ওকে ডাইপার পরাওনি কেন? আরে মনে ছিল না, আপনি একটু পরিষ্কার করিয়ে ফেলুন, আমি রুটি বানাচ্ছি। বলেই মানহা চলে গেল। ইহাব হতাশ হয়ে ছেলের দিকে চেয়ে বলল, টয়লেট ছাড়া থাকতে পারিস না তোরা? ইনাম উচ্ছ্বসিত হয়ে শব্দ করতে করতে হাত পা ছড়িয়ে হাসলো। ইহাব গম্ভীর মুখে বলল, আবার হাসে, পিছনে একদম কষ্টেপ মেরে দেব। ইনাম আবার ফোকলা হাসলো। ইহাব ছেলেকে উঠিয়ে পরিষ্কার করালো, এরপর বেসিনে পানি ভর্তি করে ছেড়ে দিল। নিজের হাত ভালোভাবে ওয়াশ করলো। ইনাম বাবার দিকে মুখে আঙুল ভরে চেয়ে আছে, যেন বোঝাতে যাচ্ছে আমাকে এই সমুদ্রে ছেড়ে দিলে কেন। ইহাব ছেলের তাকানো দেখে বলল, শোনো, পাপার সামনে কখনই মূলমূত্র ত্যাগ করবে না, অনলি মায়ের সামনে করবে, ঠিক আছে? মানহা পেছন থেকে এসে বলল, হ্যাঁ, মা পেটে রাখবে, পরিষ্কার করাবে, খাওয়াবে, ঘুম পাড়াবে, আর বাপ বসে বসে চুমু দেবে। ভাবটা এমন করতেছে যেন নিজে কোনো দিন হাগে না। ছেলে একটু টয়লেট করেছে, নাটকের শেষ নেই। ইহাব রাগান্বিত গলায় বলল, হোয়াট ডু ইউ মিন ভাই হাগে না? কথাবার্তা সুন্দর করে বলবে। মানহা ভ্রুনাচে কৌতুকের সহিত বলল, ওকে, পয় নিষ্কাশনকারী। আপনি করলে নিষ্কাশন, আর বাকিরা করলেই নির্বাসন। ইহাব গরম চোখে মানহার দিকে চেয়ে বলল, তুমি কথাবার্তা তোমার ভাইয়ের মতো লাগামহীন হয়ে যাচ্ছ। ইটস টোটালি ব্যাড ম্যানার্স। মানহা ছেলেকে গোসল করিয়ে বুকে জড়িয়ে বলল, ভাইয়ের বোন ভাইয়ের মতো হবে না তো কার মতো হবে? আর এটাই ওয়েল ম্যানার্ড। ইহাব এ পর্যায়ে শান্ত হয়ে বলল, দেখো, আমি কিন্তু তোমাকে হেল্প করি। আসলে এসব পি পু আমার কেমন যেন লাগে। মানহা ঘরে এসে ছেলের গায়ে বেবি লোশন লাগিয়ে দিতে দিতে বলল, বাবা হয়েছেন, এখনো কেমন লাগলে তো হবে না। মা যদি সব করতে পারে, বাবাকেও করতে পারতে হবে।
ইহাব হতাশ হয়ে মানহার গা ঘেঁষে বসে বলল। বাবু হওয়ার পর থেকে তুমি যেন কেমন হয়ে গেছো। ইনামের শরীর থেকে জনসন বেবি ক্রিমের ঘ্রাণ আসছে। মানহা সেটা নাক দিয়ে টেনে নেয়ার ভঙ্গিতে বলল। ইচ্ছে করেই হয়েছি, কারণ আমি যখন নরম লাজুক ছিলাম তখন আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিয়েছিলেন। আমার সন্তান হওয়ার সময় আপনাকে আমি কাছে পাইনি। একজন মেয়ের জন্য এটা কতটা কষ্টকর তা কি আপনি জানেন? একজন পুরুষ কোনো দিন একজন নারীর সাইকোলজি বুঝতে চায় না। একটা নারী মাতৃত্বের সময় স্বামীকে সবচেয়ে বেশি আপন ভাবে, আর সেই আপনি আমাকে এমন কষ্ট দিয়েছেন। বাকি যত বছর বাঁচবো এই ক্ষত সারবে বলে মনে হয় না। ইহাব স্ত্রীর অভিযোগ মনোযোগ দিয়ে শুনল। নারীটি বেশ অভিমানী, কিভাবে তাকে অভিযোগ করছে। এই নারীটি তো তার সন্তানের মা, তাকে দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার দেয়া নারী। তার অংশকে গর্ভে ধারণ করে হয়েছে সন্তানের জননী। ইহাব মানহার দিকে ফিরে বলল। আমার প্রতি তোমার অনেক অভিযোগ, তাই না? মানহা ছেলেকে সুতির একটা ফটো পরিয়ে দিয়ে বলল। উহুম, আপনার জন্য কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু সবচেয়ে সুখী আমি আপনার কাছে। আপনি না থাকলে সুখ কী জিনিস তাই বুঝতাম না। ভালোবাসার সংজ্ঞাও আপনার কাছ থেকেই শিখেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ামত কি, আমি এক বাক্যে আপনার নাম বলবো। এখন হয়তোবা ভাবছেন ইনামের নাম কেন বলবো না, কারণ আপনি না থাকলে ইনাম আসতোই না। আপনি হলেন গাছ, আমি হলাম গাছের ডাল ও পাতা, যেটাই সৌন্দর্য প্রকাশ পায়, আর ইনাম হলো সেই গাছের ফল। বিয়ের আগে আমি ছিলাম অপূর্ণ এক, এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ, সম্পূর্ণ। সমস্ত প্রশংসা আমার রবের, যিনি আমাকে আপনাকে দিয়েছেন। ইহাব মানহার কথাগুলো শুনে আপ্লুত হয়ে বলল। আর তোমাকে পেয়ে আমি জীবিত। মানহা ভ্রু কুচকে বলল। বিয়ের আগে বুঝি মৃত ছিলেন? হ্যাঁ, বউ ছাড়া প্রত্যেকটা পুরুষই মৃত। যেদিন তোমায় বিবাহ করলাম সেদিন অর্ধজীবিত হয়েছি। যেদিন তোমার ললাটে চুম্বন করলাম সেদিন আরেকটু জীবিত হয়েছি। যেদিন তোমায় ভালোবাসলাম সেদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি। সর্বোপরি যেদিন বাবা হলাম সেদিন আমি দৌড়াতে শিখেছি। মানহা ইনামকে বুকে আঁকড়ে স্বামীর বুকে মাথা রাখলো। প্রশান্তি ছুঁয়ে গেল তাকে। ইহাব মানহাকে আঁকড়ে বলল। কি ব্যাপার, তোমার লজ্জা ইদানিং কোথায় গেল? মানহা বুকে থাকা ইনামকে দেখিয়ে বলল। ও হওয়ার পর ভেঙে গেছে। ইহাব সুর দিয়ে বলল। আচ্ছা তাই? মানহা মাথা নাড়িয়ে সায় জানালো। ইহাব মানহার চুলের ঘ্রাণ নিতে নিতে বলল। তাহলে মুখ উঁচু করো, একটা চুমু খাই। মানহা বেশ লজ্জা পেল। ইহাব মানহাকে লাল হয়ে যেতে দেখে হো করে হেসে স্ত্রী সন্তানকে আগলে নিয়ে বলল। গাছে দেখি এখন একটা টকটকে লাল পাতা দেখা যাচ্ছে। দুঃখিত, ওটা আমার একান্ত রক্তজবা হবে। মানহা এবার লজ্জায় পুরোপুরি মিয়ে গেল। ইহাব বেডে হেলান দিয়ে ল্যাপটপে কি যেন করছিল। পাশেই মানহা ছেলেকে কোলে নিয়ে বই পড়ছিল। মায়ের কোল থেকে নেমে ইনাম বিছানায় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ডাকলো। ইহাব ছেলেকে দেখে একটা হাসি দিল। ইনাম বাবার উড়ুর উপরে উঠে এসে ফিচ ফিচ করে হাসলো। ইহাব ছেলের গাল টেনে বলল। দেখি পাপাকে একটা পাপ্পি দাও তো। ইনাম বুঝতে না পেরে আবারও ফোকলা হাসলো। ইহাব কঠিন তপস্যায় নামার ভঙ্গিতে ছেলেকে চুমু দেয়া শেখাচ্ছে, কিন্তু এতটুকু বাচ্চা চুমুর কি বোঝে। তাই মুখে আঙুল ঝুঁকিয়ে চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে। মানহা বই বন্ধ করে বলল। হাই রে চুমুখুর ব্যাডা, শেষ পর্যন্ত নিজের দুধের বাচ্চাকেও চুমু শেখাচ্ছেন। ইহাব নাছর বান্দার মতো বলল। রসকসহীন মহিলা তুমি, কিভাবে বুঝবে চুমুর কি মূল্য? আচ্ছা তাই? তার রসে ভরা কষযুক্ত পুরুষ, বলুন শুনি এটার কি মূল্য? ইহাব আগ্রহ নিয়ে ছেলেকে আদর করতে করতে বলল। চুমু খেলে আয়োডিনের ঘাটতি দূর হয়, চোখের পাওয়ার বাড়ে, আর চুমু দিলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়। এছাড়াও শরীরে ভিটামিনের জন্য চুমুর কোনো বিকল্প নেই। ফটাফট একটা চুমু খেয়ে দেখো, দেখবে নিমিষে সব সমস্যার সমাধান। এরপর ছেলের নাকে নাক ঘষে বলল। তাই না ইলুবিলু? ইনাম ছোট ছোট গোলুমুলু হাত দিয়ে বাবার পা জড়িয়ে ধরে ফিচ ফিচ করে হেসে উত্তর দিল।
মানহা হতাশ চোখে স্বামী সন্তানের দিকে চেয়ে আছে। যে সমস্ত লজিক দিল সবই তার মাথার উপর দিয়ে গেল। তার ভাবনার মাঝে উর্মি ভূঁইয়ার ডাক শোনা গেল। মানহা ডাক শুনেই তড়িঘড়ি করে চলে গেল। একটু পর উর্মি ভূঁইয়ার চিৎকার শোনা গেল। তিনি চিল্লিয়ে চিল্লিয়ে মানহাকে শাসন করছেন। ফ্রিজে খাবার রেখে গিয়েছে কেন? সব সময় খাবার নিয়ে চোরামি। গরম করে এনেছি, এক্ষুনি খেয়ে শেষ করো। খেয়ে ইনামকে খাওয়াও। এমনিতেই শরীরে কিছু নেই, মাসে মাসে হাসপাতালে ছুটতে হয়, তবুও শুধরালো না। একদম পাটকাঠির মতো হয়ে গেছে। খেয়াল আছে সেদিকে? এক বাচ্চার মা হয়েও খাবার নিয়ে জ্বালানো গেল না। মানহা নিরুপায় হয়ে বলল, আম্মু খেতে পারবো না দেখে রেগে গিয়েছিলাম, পরে খাবো। উর্মি ভূঁইয়া চোখ রাঙিয়ে হাত ধুয়ে প্লেটে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। মানহা খেতে না চাইলে এমন ধমক দিলেন যে সুরসুর করে খেতে লাগলো। ইমতিয়াজ ভূঁইয়া এসে এসব দেখে বললেন, কি অবস্থা? ছেলের বউকে তো ভালোই আদর আপ্যায়ন করছো। উর্মি ভূঁইয়া বললেন, আদর আপ্যায়ন না, এমন চোর কি করেছে জানেন? কি? অর্ধেক খেয়ে ফ্রিজে বাকি অর্ধেক রেখে গেছে, যেন কেউ সন্দেহ করতে না পারে। এ বয়সে যদি এমন খাবার ফাঁকিবাজি হয় তাহলে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন। মানহা মুখ ভর্তি খাবার নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আব্বু দেখুন, আম্মু আমাকে টর্চার করছে। উর্মি ভূঁইয়া চোখ রাঙাতেই ইমতিয়াজ ভূঁইয়া মুখ টিপে হাসলেন। মানহা ছলছল চোখে ভাত খেয়ে চলেছে। এর মধ্যে ইহাব ইনামকে কোলে নিয়ে এসে বলল, ইনামকে খাওয়াতে হবে, এখন থেকে তুমি খেতে বসেছ। মানহা উচ্ছ্বসিত হয়ে বলল, আম্মু ইনামকে খাওয়াতে হবে, যাই। উর্মি ভূঁইয়া রাগান্বিত গলায় ইহাবের দিকে চেয়ে বলল, তুমি খাওয়াও, যাও। ইহাব হতবাক হয়ে বলল, আমি খাওয়াবো কোথা থেকে? আমার কি আর সেই সাধ্য আছে? বাবারা কি আর মায়ের ভূমিকা পালন করতে পারে? ইনাবা ভাইয়ের পেছন থেকে ফিক করে হাসলো। উর্মি ভূঁইয়া রাগী গলায় বললেন, এই খাবার শেষ না করে এক পাও নড়তে পারবে না। না বা যাও, তোমার ভাইপোকে ফিডার খাওয়াও, ওর মাকে খাইয়ে পাঠাচ্ছি। ইনাবা ঘাড় নাড়িয়ে ইনামকে কোলে নিয়ে নিজের রুমে গেল। এদিকে ইহাব বলল, আচ্ছা আমি তাইলে বাইরে গেলাম, একটু মাহাদি মাহফুজের সাথে আলাপ করে আসি। বলে ইহাব চলে যেতে নিলে মানহা ইহাবের শার্টের কোনা ধরে ছল ছল চোখে চেয়ে রইল, যেন বোঝাতে চাইলো আমাকে এখানে একা রেখে যাবেন না প্লিজ, এই খাবার খাওয়া থেকে উদ্ধার করুন আমায়। ইহাব বইয়ের চোখের ভাষা বুঝলো জানো। বইয়ের ছল ছল চোখ তাকে ভীষণ ব্যথিত করলো। মায়ের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে একটু পরে দৃশ্য একদম বদলে গেল। মানহা ও ইহাব দুজনকেই উর্মি ভূঁইয়া ঠেসে ঠেসে ভাত খাওয়াচ্ছেন। পার্থক্য শুধু আগে প্লেট ছিল, এখন সেটা বলে রূপান্তর হয়েছে। ইমতিয়াজ ভূঁইয়া এসব দেখে কিছু বলতে নিয়েও আর বলেনি। পরে দেখা যাবে সেও ভাত খাওয়া পার্টির মধ্যে ঢুকে গেছেন। না বাবা, একটু আগে পেট ভরে ভাত খেয়েছেন, এখন কিছুতেই তার পক্ষে ভাত খাওয়া পসিবল না। বেচারা ইহাবটা বড্ড ফাঁসা ফেসেছে। পেট ভর্তি থাকার পরেও আবার ভাত খাওয়ার যে বিষয়টা খুবই কষ্টদায়ক। রাত্রির মধ্যভাগ। তমসাচ্ছন্ন রূপ নিশাদ ছেলেকে আঁকড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিশ্চিন্তে বলা যায় এই কারণে যে বহুদিনের নিদ্রাহীন সে। বেশ অনেক দিন হয় রাতে কিছুতেই দু চোখের পাতায় এক করতে পারে না নিশাদ। আজকে কিভাবে যেন ঘুমের আসে চোখে ধরা দিয়েছে। সোজা হয়ে শুয়ে খুব সাবধানে ছেলেকে এক হাতে আঁকড়ে ঘুমিয়ে আছে শান্ত হয়ে। একটু পর রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। একটা ছায়ামূর্তির প্রবেশ। অন্ধকার রুমে একটা অস্তিত্বের উপস্থিতি বোঝা গেল। ছায়ামূর্তিটি ঘুমন্ত নাহওয়ানের কপালে চুমু খেল, মাথায় হাত বুলিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল। এরপর নিশাতের পাশে এসে উঁচু পেটটা নজরে এলো। বুকটা ধক করে উঠল কি। এগিয়ে সে ঘুমন্ত নিশাতের মুখাবয়বের দিকে চেয়ে রইল। নিশাতের মনে হলো তার পেটে কে যেন মোলায়েমভাবে হাত বুলিয়ে দিচ্ছে। তার বেশ আরাম লাগছিল এমনটা করাই। একটা বহু পরিচিত ঘ্রাণ নাসারন্দ্রে তীব্রভাবে বাড়ি খেল। তন্দ্রা ভেঙে যেতেই আশেপাশে চাইল, কিন্তু কাউকে দেখল না। নিশাত বহু কষ্টে উঁচু পেটা নিয়ে উঠে বসে চারদিকে চাইল। লাইট জ্বালিয়ে দেখল কেউ নেই, কিন্তু রাতের নিস্তব্ধতা ছাপিয়ে একটা বহুল আকাঙ্ক্ষিত ঘ্রাণ ঠিকই তার নসিকা গহ্বরে ঢুকে গেছে। আর সে সেই সুবাসে আচ্ছন্ন ঘরে চলে গেছে। আচ্ছা, এটা কি স্বপ্ন ছিল? আচ্ছা, কখনো এতটা বাস্তব হয় স্বপ্ন? তার হঠাৎ এত কান্না পেলেও মনে হলো পৃথিবীতেই স্বপ্ন জিনিসটা যদি উধাও হয়ে যেত বড্ড ভালো হতো। এই স্বপ্নগুলো কেন যে তাকে আশ্বাস দেয়। ঘুটঘুটে তিমিরের ম্লান
প্রদীপ শিখা এই স্বপ্নগুলো যতক্ষণ দেখে ততক্ষণ কি শান্তি আর আরাম লাগে। যখনই ঘুমটা ভেঙে যায় বুক ভেঙে কান্নারা দলা পাকিয়ে বেরোতে যায়। নিশাতের শরীরটা প্রচণ্ড দুর্বল, তার সকালটা কাটে প্রচণ্ড অনীহায়। কয়েকদিন ইনামকে নিয়ে ভালোই কেটেছিল। বাচ্চাটা একটা আস্ত আদর, মানহার ছেলে পুরোই মানহার মতো আদরে, পুরো আদর খোঁজে। প্রতিদিনের ন্যায় আজও ফজর পরে একটু শুয়েছিল। ইদানিং কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, রুচি কিংবা স্বাদ কোনোটাই জিহবায় অনুভূত হয় না। দেহের ভাজে ভাজে আলসেমি জেঁকে বসেছে, তবু আলসেমি ঝেড়ে রুগ্ন শরীরটা নিয়ে উঠে বসলো। নহন গভীর নিন্দায় মগ্ন। ছেলের ঘুমন্ত মুখে ছোট ছোট চুমু খেলো নিশাত। মাথায় হাত বোলাতে বোলাতে দোয়া পড়ে ফু দিল। ঠোঁট ফুলে কিভাবে ঘুমিয়ে আছে, তার বড় আদরের ধন এই বাচ্চাটা। ছেলের পাশে অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে গেল। মুখ ধুয়ে ধীর পায়ে ডাইনিং রুমে আসতেই টেবিলে উল্টো দিকে ফিরে কাউকে খেতে দেখলো।